আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করে রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিএনপি সহ সমমনার রাজনৈতিক দলগুলোর মাঝে ইতিমধ্যেই সংশয়ের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত সংস্কার এবং বৃহৎ সংস্কারের আলোচনা করে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছেন কিনা, এবং দলগুলোর নেতারা বলছেন এতে করে সরকারের সম্পর্কে ভুল ধারণা তৈরি হবে এবং নির্বাচন নিয়ে ধূম্রজাল সৃষ্টি হবে। ছোট সংস্কার বড় সংস্কারের এই আলোচনায় নির্বাচন কতদূর, এই শিরোনামে আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় স্টুডিওতে আছেন দুজন অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি গণফোরাম। সেই সঙ্গে আরও আছেন তাজদুফা জাবিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বেশ কিছুদিন ধরেই আমরা রাজনৈতিক অঙ্গনে দেখছিলাম যে ডিসেম্বরের নির্বাচন হতে পারে, এ নিয়ে এক ধরনের নিশ্চয়তা ছিল, কিন্তু বর্তমান সময়ে আমরা দেখছি যে ছোট সংস্কার বড় সংস্কারের আলোচনায় নির্বাচন নিয়ে আবারও ধূম্রজাল তৈরি হলো। কি বলবেন এই বিষয়ে? না, বিষয়টা হচ্ছে প্রফেসর ইউনূস না অনেক সময় কথাবার্তার মধ্যে একটা আবেগী ভাব চলে আসে আর কি। ওনার আন্তরিকতা নিয়ে তা আমরা কোনো প্রশ্ন করছি না। আমরা যেটা বলতে চাই, সংস্কার এবং নির্বাচন দুইটাই পাশাপাশি হবে। এখানে ছোট সংস্কার আর বড় সংস্কারের প্রশ্ন না। ভাই, আপনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সব সংস্কার করতে হবে কেন? কতগুলো বিষয় আছে আপনারা নিজেরাই সংস্কার করতে হবে। যেমন বিচার বিভাগের সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, বিচারপতি নিয়োগ, আইন তো করেই ফেলেছেন। এটাকে আমরা আলোচনা করে ঠিক করছি। আপনি তাদের আর্থিক স্বাধীনতাটা দেন, হ্যাঁ। অর্থাৎ টোটাল বিষয়টা আপনি এখনো পর্যন্ত যেটা এক্সিকিউটিভদের হাতে আছে সেটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের হাতে দিয়ে দেন। তাদের নিয়োগ, তাদের পদোন্নতি, হ্যাঁ, তাদের সুযোগ সুবিধা সব কিছু। এটা তো আমাদের সাথে আলোচনা করার দরকার নাই। আপনি দুদককে ভালোভাবে সংস্কার করেন, জিরো টলারেন্স বলতেছেন, আমরা সেটা দেখতে চাই। এবং এর বাইরেও আপনি 15 বছরের দুর্নীতি নিয়ে লেগে আছেন, আরও কঠোর হন। এবং আপনার এই সময়ে যে দুর্নীতিগুলো আওয়াজ, আমরা পায়ের আওয়াজ বুঝেন তো, হ্যাঁ, কিছু কিছু আওয়াজ শোনা যাচ্ছে যে এই সময়ে অনেক দুর্নীতি হচ্ছে নানান জায়গায়। সেগুলো ধরেন কোন ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। এই যে আমাদের তরুণ সমাজ সম্পর্কে অনেক কথা বেরোচ্ছে। কর্পোরেটদের কাছ থেকে তারা টাকা পয়সা নিচ্ছে, বিশাল বিশাল প্রোগ্রাম করতেছে, এবং তারা নিজেরাই বলেছে যে এদের নাম বলা যাবে না। তার মানে ঠিক শুরুতেই তো আপনারা এইসব কর্মের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। আপনারা তো দেশে একটা অনেক আশা সৃষ্টি করেছেন, হ্যাঁ, এই তরুণ সমাজটা। তো সেই জায়গায় যদি শুরুতে হোঁচটকাতে হয় তাহলে আমরা কোথায় যাব? আমরা তো চাচ্ছি যে আগামী দিনের দেশের দায় দায়িত্ব তো তারাই নেবে, তাই না? বিগত 15 বছর সেই সুযোগটা আসে নাই। আমরা তো তরুণ সমাজের নেতৃত্ব তো দেখি নাই। এখন যখন আমাদের সামনে আসলো, তাদেরকে আমরা গর্ব করতে পারি। আমরা 52-তে গর্ব করেছি, 62-তে করেছি, 69-এ করেছি, 71-এর মহান মুক্তিযুদ্ধে তরুণরাই তো সামনে ছিল। কিন্তু হঠাৎ করে যদি আমাদের পদস্খলন হয়ে যায়, এটা তো গ্রহণযোগ্য না। এর বাইরেও নির্বাচনের বিষয়গুলো নিয়ে এত আলাপের দরকারটা কি? আপনাকে তো আপনার এজেন্ডাটা কি? সংস্কার কেউ আটকাচ্ছে আপনাকে? আপনি সংস্কার করেন, আপনি সংস্কার কমিশন করেছেন, ঐক্যমতের কমিশন করেছেন, অনেক কিছুই আপনি হয়তো করবেন, কিন্তু আপনি দীর্ঘসূত্রতার পথ কেন বেছে নিয়েছেন? এবং আলোচনা তো কয়েকবার হয়েছে। আমরা বুঝতে চাই যে নির্বাচনের রোডম্যাপটা আপনি কবে দেবেন। আপনারা এক এক সময় এক এক কথা বলছেন। নির্বাচন কমিশন বলছে আমি ডিসেম্বরে প্রস্তুত আছি, আমার কোনো অসুবিধা হবে না। এবং জাতীয় সংসদ নির্বাচন করার ক্ষেত্রে আপনি আইনশৃঙ্খলার কথা বলেন। নতুন পার্টির সভাপতি বলে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এত অবনতি হয়েছে, নির্বাচন করার পরিবেশ নেই। এটা তো বলতে পারে না। এটাকে আমরা বলতে পারি এই কথাটা? আমরা তো চাইব যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব দ্রুততম সময়ে স্বস্তি ফিরিয়ে আনেন। কিছুটা এনেছেন, কিন্তু হঠাৎ করে আবার বাংলাদেশের মধ্যে এই নারীদের উপর যে আক্রমণ নির্লজ্জভাবে হচ্ছে, এবং এখানে একটা যে কতগুলো ইনকালাব মঞ্চ একটা দেখছি, তৌহিদি জনতা একটা, হ্যাঁ, প্রকাশ্য দিবালোকে তারা মেয়েদের পোশাক পরিচ্ছদ নিয়ে কথাবার্তা বলতেছে। এবং এই দর্শনের মতো ঘটনাগুলো হঠাৎ করে বেড়ে গেছে কেন? তাহলে কোথাও আপনাদের দুর্বলতা আছে।
আপনার পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করতে পারছে না, প্রশাসনও একই অবস্থা। এবং আজকে দেখেছেন, আগে তো ডিসি নিয়োগের জন্য একটা হুড়াহুড়ি লেগে গেছিল, হাতাহাতি হয়েছে, বাণিজ্য হয়েছে। এখন শুনতেছে যে না, ডিসি নিয়োগের ক্ষেত্রেও অনেকেই সেটা যেতে চাচ্ছেন না। তার মানে কি, একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করা হচ্ছে উদ্দেশ্যমূলকভাবে। এটা তো হওয়ার কথা। 8 মাস হয়ে গেল, আপনাকে প্রত্যেকটা দিনের এখন হিসাব দিতে হবে। রাজনৈতিক অস্থিরতা তৈরির পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে? এই নির্বাচনটাকে ঝুলিয়ে দেওয়া, বারবারই অভিযোগ করা হচ্ছে সরকার এগুলো হিডেন এজেন্ডা আছে নির্বাচন অনেকের। এখানে দেখেন না, আমরা তো অন্তর্বর্তী সরকার তো অরাজনৈতিক সরকার। হ্যাঁ, সেটাই তো বলছি, সে তো নিরপেক্ষভাবে কাজ করবে, সে তো কারো এজেন্ডা বাস্তবায়িত করার জন্য এখানে বসে না। আমরা অনেক সময় রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক দর্শন, রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক এজেন্ডা এই সরকারের ঘাড়ে চাপিয়ে দিতে চাই। অর্থাৎ ইউনূস সাহেবের সব করে দেবে। কেন রে বাবা, তোমরা তোমাদের বক্তব্য, তোমাদের ম্যানিফেস্টো নিয়ে তোমরা মাঠে যাও, জনগণ তোমাদের যদি নির্বাচিত করে, তোমরা যখন ক্ষমতায় আসবে তোমরা করবে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী কাদের কথা বলছেন যদি সুস্পষ্টভাবে বলেন? না না, আপনি দেখছেন না, আপনার যারা কথাবার্তা বলছে, কিছু বামপন্থী দলও আছে, আবার কিছু ইসলামিক দলও আছে। তারা এই সরকারের মাধ্যমে অনেক কিছু আদায় করে ফেলতে চায়। এটা তো সম্ভব না। এই যে 72 সংবিধান ছুঁড়ে ফেলে দেবো, নতুন করে সংবিধান লিখতে হবে, দেশে কি একটা অরাজক পরিস্থিতি হবে, গণপরিষদ নির্বাচন, এটা আবার নতুন করে তো একটা জিনিসটা আসছে। তা আপনি আপনার এজেন্ডা নিয়ে জনগণের কাছে যান, যে আপনি সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন, নতুন করে লিখবেন। কেউ বলবে 72 মানি না, হ্যাঁ, বলতে বলতে ইলেকশন বলে যে আমরা মুক্তিযুদ্ধও মানি না। তা এখন অবশ্য তাদের সুর কিছুটা পাল্টেছে, তারা 71কেও রাখছে, পাশাপাশি 24 গণ অভ্যুত্থানকেও রাখছে। এটা ভালো। তো এগুলো তো আমাদেরকে সমন্বয় করতে হবে, সামনের দিকে যেতে হবে। আমরা তো কেউ কারো প্রতিপক্ষ না, আমরা রাজনীতির মাঠে থাকবো যার যার কর্মসূচি নিয়ে। তবে নির্বাচন ছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু করে ফেলবে সেটা বলার অবস্থা নাই, কারণ এত সমস্যা সংকুল। আপনার তো কোনো রাজনৈতিক শক্তি নাই, আপনি যে বিভিন্ন কর্মসূচি দেবেন এগুলো বাস্তবায়ন করবে কোথায়? আপনাকে ইউনিয়নের কমিটি আছে, আপনার আছে কি টিএনও, আপনার আছে ডিসি, এসপি, এরা কি আপনার এই সংস্কার কর্মসূচিকে এরা বাস্তবায়িত করবে? সুতরাং রাজনৈতিক দল যে সমস্ত সংস্কার করবে সেগুলো বাস্তবায়ন করার জন্য তাদের রাজনৈতিক কর্মী বাহিনী আছে, বৃহৎ দলের তো আছেই। সুতরাং সবারই এখন আমি মনে করি যে দেশটাকে এখন নির্বাচনের দিকে নিয়ে যাওয়া। দেশে যে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি, আমরা সেটা কমে যাবে। আপনি নির্বাচনের রোডম্যাপটা দিয়ে দেন, পুরা বাংলাদেশ জেগে উঠবে। 4 কোটি নতুন ভোটার, তারা ভোট কি জিনিস বুঝে নাই, দেখেও নাই। তার মধ্যে যারা ভোটার ছিল তারাও ভোট দিতে পারে নাই। 3টা নির্বাচন তো একটা কলঙ্ক সৃষ্টি করেছে শেখ হাসিনা, যেটা করেছে। এখান থেকে বেরোতে গেলে রাজনৈতিক শক্তি, তার ক্ষমতায়ন দরকার, এবং রাজনৈতিক দলগুলোরও সংস্কার প্রয়োজন আছে। সেটাকে তো আমরা আলোচনা আসবো। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তাসনুভা জাবিন, নির্বাচন বিলম্বিত করার আলোচনায় যখন রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত, তখন অভিযোগের তীর কিন্তু অনেকটা আপনাদের দিকে যাচ্ছে যে নতুন দল এনসিপি-কে দল গোছানোর জন্য, সময় দেওয়ার জন্য নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে একটি পক্ষ। ব্যাখ্যাটা আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং দর্শক যারা দেখছেন, আপনাদেরকে শুভেচ্ছা। আপনার প্রশ্নের উত্তরটা যাওয়ার আগে আমি স্যারের কয়েকটা কথা একটু অ্যাড্রেস করতে চাই। যে অন্তর্বর্তীকালীন সরকার একটা, আপনি যেরকম বললেন, অরাজনৈতিক অনির্বাচিত সরকার, কিন্তু একটা ঐতিহাসিক মুহূর্তে এই সরকারের জন্ম হয়েছে একটা গণ অভ্যুত্থানের পরে। এবং স্যার যে বললেন আবেগী আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, এই আবেগী ডক্টর ইউনূসই 62,000 কোটি টাকার উপরে ডেট পূরণ করেছে, লোন ফিরিয়ে দিয়েছে, রিজার্ভ বাড়িয়েছে, রেমিটেন্স বাড়িয়েছে, মূল্যস্ফীতি কমেছে, রোজার মাসে জিনিসপত্রের দাম কম আছে। এখানে স্টারলিংক, ইলন মাস্কের স্টারলিংক এখানে ইনভেস্ট করতে যাচ্ছে, লঞ্জি এখানে ইনভেস্ট করতে যাচ্ছে, এবং উনি চীনে যাচ্ছেন। আবেগী ডক্টর ইউনূস চীনে যাচ্ছেন, এবং আমরা আশা করি ঈদের আগে আমরা কোনো সুসংবাদ পাবো। এবং রোহিঙ্গাদেরকে নিয়ে উনি যে মানবাধিকার জাতিসংঘের মহাসচিব সহ উনি যে ইয়াতে গেলেন, কক্সবাজার গেলেন, এবং উনি আমাদেরকে একটা আশা দেখালেন যে
নেক্সট ঈদে হয়তো তারা তাদের বাড়িতে গিয়ে ঈদ করতে পারবেন। সো আমার কাছে মনে হয় অ্যান্টোনিও গুতেরেস কিন্তু বলেছেন যে এই মুহূর্তে আসলে রোহিঙ্গা প্রত্যাবাসন, আমি একটু শেষ করি, আমি আসছি আপনার কথায়। সো আবেগী ডক্টর ইউনূস অনেকগুলো আবেগময় কাজ করেছে যেটা, এবং গত 7 মাসে দেশ থেকে যে টাকা বের হতো, লুটপাট হতো, এটা বন্ধ হয়েছে। অ্যান্টোনিও গুতেরেস বলেছে এই মুহূর্তে এক্সট্রিমলি ডিফিকাল্ট, এগ্রি, এবং এটা অবশ্যই এই মুহূর্তে ডিফিকাল্ট। কেন? কারণ হচ্ছে এখন একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে দেশ যাচ্ছে। অন টপ অফ রোহিঙ্গা ইস্যু এই দেশে একটা বিশাল একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং একটা স্বৈরশাসকের পতন হয়েছে। দেশ স্বৈরশাসক থেকে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে। সো এরকম একটা পরিস্থিতিতে ওনারা হিউম্যানিটেরিয়ান করিডোর হিসেবেও ঢাকাকে ইউজ করতে চেয়েছে। সো এখানে অনেকগুলো ইস্যু এসেছে। আমি যেটা বলতে চাচ্ছি, ফর দ্য ফার্স্ট টাইম এখন ইস্যুগুলা অন দ্য টেবল স্ট্রিক্টলি। স্যার আরও বলেছেন যে বিচার এবং দুদক সংস্কার নিয়ে এবং নির্বাচন নিয়ে আলাপ, আসলে সংস্কারকে কেউ আটকাচ্ছেন না। আপনি দেখেন নির্বাচন কমিশনার, বিচার আর দুদকের থেকেও যদি আমি জনপ্রশাসন এবং নির্বাচন কমিশনার, নির্বাচন ব্যবস্থাটাই তো নির্বাচনের সাথে বেশি জড়িত, এবং আপনার প্রশ্নটাও আমি উত্তরটা আমি এখন পাশাপাশি দিতে থাকব, যে সংস্কার এবং নির্বাচন কিন্তু মুখোমুখি না। সংস্কার এবং নির্বাচন এক পাশে, একই সাইডে। সংস্কারের পরেই আলটিমেট আউটকাম হচ্ছে নির্বাচন। এই দুটা কিন্তু মুখোমুখি না। এবং আমরা এটা মনে করি যে সংস্কার বিচার দীর্ঘদিন ধরে চলতে পারে না। কিন্তু যে 6টা কমিশন তাদের সুপারিশ জমা দিয়েছে, তারা যে রাজনৈতিক দলগুলোর সাথে বসছে, এবং গতকাল যে মহাসচিব বসেছেন জাতিসংঘের, এখান থেকে কি এসেন্সটা আসে, নির্যাসটা কিন্তু একই। এই ক্ষুদ্র বৃহৎ এগুলো কিন্তু ভাষাগত পরিবর্তন, কিন্তু গত 7 মাসে সংস্কার নিয়ে এবং নির্বাচনের তারিখ নিয়ে এই জুনের পরে কিন্তু একদিনও 1 জুলাই কিন্তু এই ডেটটা শোনা যায় নাই। ডক্টর ইউনূসের মুখ থেকে গত 7 মাসে নির্বাচনের যে তারিখটা এসেছিল, এটা ইদার ডিসেম্বর অর জুন, এর বাইরে কিন্তু কোনো তারিখ আমরা শুনি নাই। তাহলে এখন উনি কিন্তু বারবারই বলেছেন যে ঐকমত্য হলে আমরা জুন পর্যন্ত যাব, না হলে আমরা ডিসেম্বরে যাব। গত বছরের শেষের দিকে উনি যে 16 ডিসেম্বর যে ভাষণ দিয়েছিলেন, ওখানে এটা বলেছিলেন। এখন আমি আপনাকে বলি যে সংস্কারটা, নির্বাচনটা হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক যে পটভূমি, এখানেকে মনে করা হয় যে নির্বাচনই একমাত্র গণতন্ত্র, একমাত্র এটার মাধ্যমেই এটা গণতন্ত্র। আসলে এটা হচ্ছে 5 বছর পর পর সরকার আসার, একটা নতুন সরকার 5 বছরের জন্য দায়িত্বে আসার একটা উপায়। এখানে সংস্কারটা কেন জরুরি? আমরা এতগুলা গণ অভ্যুত্থানে এতগুলা মানুষ রক্ত দেওয়ার পরে কেন আমরা এই নির্বাচনের আগে সংস্কারটা চাচ্ছি, মিনিমাম সংস্কারটা চাচ্ছি, যেটাকে আপনারা ক্ষুদ্র বা যাই বলছেন, বা আমরা একটা মৌলিক ভিত্তি কেন চাচ্ছি? কারণ এই ব্যবস্থাটাই হচ্ছে ত্রুটিপূর্ণ। আপনি দেখেন নির্বাচন কমিশনার স্যার যে বললেন যে কেউ আটকাচ্ছে না, কিন্তু দেখেন নির্বাচন কমিশনার নিয়োগ, নির্বাচন ইসি নিয়োগ, সেই গত বছরের নভেম্বরে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ 2022-এর অধীনেই কিন্তু ইসি নিয়োগ দিল। এই আইনটা কিন্তু ওই 22 সালে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল কিন্তু এই আইনটার বিরোধিতা করেছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে এই আইনেই কিন্তু নিয়োগ হলো। সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের নির্ধারিত আইনেই ইসি নির্ধারিত হলো। এরপর দল নিবন্ধনের যে তারা, এই সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন রিপোর্ট দেওয়ার আগে, সুপারিশ পেশ করার আগেই তারা নতুন দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তির ডাক দিল। নতুন দলের যে বিদ্যমান নিবন্ধন করার জন্য যে বিদ্যমান আইন এখন আছে, সেই আইনটাতে কিন্তু প্রায় 1/3 জেলাতে আপনার অফিস থাকতে হবে, প্রায় 100টা উপজেলা বা মহানগরে অফিস থাকতে হবে, 200 জনের মতো সদস্য তাদের নিবন্ধন থাকতে হবে। এটা কিন্তু বর্তমান যে সুপারিশকৃত যে প্রতিবেদন, ওখানে কিন্তু এটা শিথিল করা আছে। তাহলে এবং তারা এটার অপেক্ষা না করে তারা কিন্তু আগ বাড়ায় এটা দিয়ে দিল। এবং খোদ কমিশনের সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বদিউল আলম মজুমদার বলেছে যে এভাবে যে ইসি অসহযোগিতা করছে, এটা কিন্তু এক ধরনের সাংঘর্ষিক। তারপর আসি আমার জনপ্রশাসনে। এই যে স্যার বললেন ডিসিরা আজকে নিয়োগ পরীক্ষায় 49% অ্যাবসেন্ট ডিসিরা। কেন তারা অনুৎসাহিত? কারণ এই ডিসিরাই কিন্তু এই গত 3টা ডিসি তো খুবই লোভনীয় একটা পদ এবং খুবই ক্ষমতা
মানে পাওয়ারফুল একটা পোস্ট, তাহলে কেন এখানে মানুষ যেতে চাচ্ছে না? কারণ বিগত 3টা নির্বাচনে যারা এটাতে সক্রিয় ভূমিকা রেখেছিল এবং হাসিনাকে স্বৈরশাসক বানাতে সক্রিয়ভাবে ভূমিকা রেখেছিল, তাদেরকে জবাবদিহিতার আন্ডারে আনা হয়েছে। এই প্রথমবারের মতো তাদেরকে ওএসডি করা হয়েছে, তাদেরকে অবসরে পাঠানো হয়েছে। তাহলে যখন ক্ষমতা কমে গেছে, যখন এই জিনিসটা পাওয়ারটা কাট করা হয়েছে, তারা আজকে অ্যাবসেন্ট। এবং এবার আসি আপনার পুলিশ প্রশাসনের কাছে। আপনি জানেন যে আজকে প্রধান উপদেষ্টার সাথে সব পুলিশরা বসেছে। পুলিশ প্রশাসন একটা স্বাধীন কমিশন চায়। কেন তারা একটা স্বাধীন কমিশন চায়? তারা কিন্তু আর আগেরকার রাজনৈতিক প্রভাবে, দলের প্রভাবে আর তারা থাকতে চায় না। তারা মনে করে আমরা একটা স্বাধীন একটা আমাদের একটা কমিশন থাকতে হবে, যে কমিশনটা তারা যে প্রস্তাব দিয়েছে 11 জন সদস্য মিলে ওই কমিশনটা চালাবে। ওই কমিশনে অবসরপ্রাপ্ত বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এবং 4 জন সংসদ সদস্য এক্সেট্রা এরা থাকবেন। তাহলে কিন্তু তারা কিন্তু দেখেন এই পুলিশ আজকেই সম্পাদকীয়তে লেখক মহিউদ্দিন সাহেব লিখেছেন যে পুলিশের তো একেবারে ডিস্ট্রয়েড বাংলাদেশে। কেন ডিস্ট্রয়েড? কারণ যেই নেতাকে খালি একটা ধমক দিলে, যেই ছেলেকে ধমক দিয়ে জেলে ভরে রাখতো, সেই ছেলেকে সে গুলি করে মেরেছে। এবং যে প্রভাবশালী তার বসকে, পুলিশকে, সে যে প্রভাবের সাথে বাংলাদেশে দাপট করতে দেখেছে, সেই পুলিশ রাতারাতি এখান থেকে, দেশ থেকে পালিয়েছে। বিশাল রদবদল হয়েছে পুলিশ বাহিনীতে। পুলিশ পুরা মোরালি একেবারেই ভেঙে গেছে বাংলাদেশে। সো এখন আর কেউ ভয়ে তারা কোনো রাজনৈতিক দলের অধীনে যেতে চায় না। সেম প্রশাসনও কিন্তু যেতে চায় না। তাহলে তারা খোদ নিজেরাই বলতেছে যে আমরা কিন্তু সংস্কার চাই। এখন স্যার যে বলছেন নির্বাচন, আমরা কিন্তু এই মিনিমাম এই সংস্কারগুলো করলে, সংবিধান ছাড়া, কারণ সংবিধানের সংস্কার করার ম্যান্ডেট কিন্তু অন্তর্বর্তী সরকারের নাই, সেটা নির্বাচিত সরকারেরও নাই। এই যে স্যার বলছেন কেন গণপরিষদ হচ্ছে আমাদের এজেন্ডা, আমি পরিষ্কারভাবে বলতে চাই গণপরিষদ কোনো দলীয় এজেন্ডা না, গণপরিষদ একটা ন্যাশনাল এজেন্ডা। এবং এটা কেন আমাদের গণপরিষদ লাগবে? এবং কারণ আপনি সংবিধান সংস্কার করেন বা সংবিধান প্রণয়ন করেন, সেটা আইনসভায় সম্ভব হবে না। সেটা গণপরিষদ নির্বাচিত গণপরিষদই একটা সংবিধান প্রণয়ন করবে এবং ওই প্রণীত সংবিধানের আন্ডারেই হচ্ছে আপনার আইনসভা হবে। খুবই পরিষ্কার, একদম ক্লিয়ার কাট, এমন না যে এটার উদাহরণ বিশ্বে নাই। গতকাল যখন জাতিসংঘের মহাসচিব যখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করলেন, তখন কিন্তু এই সংস্কারের প্রতি জোর দিয়েছেন উনি এই সংস্কার প্রক্রিয়াটার প্রতি, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রতি কিন্তু উনি ওনার গভীর আগ্রহ প্রকাশ করেছেন। কেন প্রকাশ করেছেন? কারণ নির্বাচন এটার আউটকামই আসবে। আমরা কিন্তু এমন বলছি না যে গণপরিষদ নির্বাচন হলে আমরা জিতব আর হচ্ছে সংসদ নির্বাচন হলে বিএনপি জিতবে, এরকম না। যদি গণপরিষদ নির্বাচনে যদি যারাই জয়ী হবে তারাই সংবিধান প্রণয়ন করবে এবং পরবর্তীতে তারা আইনসভাতে রূপান্তরিত হবে। আমরা ব্যবস্থাটার পরিবর্তন চাচ্ছি এবং এই ব্যবস্থার পরিবর্তন চাচ্ছেন তাসনুভা জাবিন, কিন্তু সংবিধান নিয়ে যে সংকটটা আমরা দেখছি, যেমনটি আসলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও বলেছেন যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সংবিধান ব্যর্থ হয়ে গেছে, কিন্তু সেই সংবিধানের অধীনেই তো অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে। বিষয়টি সাংঘর্ষিক কিনা সেই আলোচনায় আমি ফিরবো। একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরছি। দর্শকদের সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আবারও ফিরছে আলোচনায়। তাসনুভা জাবিন, যে আলোচনায় আমরা ছিলাম, এনসিপি যেমনটি বলছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সংবিধান ব্যর্থ হয়ে গেছে, কিন্তু অন্তর্বর্তী সরকার এই সংবিধানের অধীনেই শপথ নিয়েছে। এই প্রসঙ্গে বিএনপি নেতারা যেমনটি বলছে যে আপনারা এক একটি বিষয় সামনে আনছেন একটি অজুহাত তৈরি করার জন্য, যেন নির্বাচন আপনারা বিলম্বিত করতে পারেন। সবকিছু মিলিয়ে জানতে চাই। এই গণ অভ্যুত্থানটা হচ্ছে জনগণের গণ অভিপ্রায়। গণ অভ্যুত্থানটাই সংবিধানের বিপরীতে গিয়ে হয়েছে। গণ অভ্যুত্থান কিন্তু সংবিধান মেনে হয় নাই এবং পরবর্তীতে যে এই ঐক্যমতে না পৌঁছানোর কারণেই, আমরা তাদেরকে সবাইকে বোঝানোর ব্যর্থতার কারণেই কিন্তু এই সংবিধানের অধীনে, এর পরবর্তীতে কিন্তু আমরা বারবার চেষ্টা করেছি তাদেরকে বোঝানোর জন্য। জুলাই ঘোষণাপত্র, এরপর রাষ্ট্রপতি অপসারণ, বিভিন্ন ইস্যুতে তাদের সাথে আমরা কিন্তু এক পেজে আসার চেষ্টা করেছি, কিন্তু সেটা ব্যর্থ হয়েছে। যদিও সরকারি দল আমাদেরকে, স্যার যেরকম অনুষ্ঠান শুরু হওয়ার আগে সরকারি দল বলছিলেন, সরকারি দল আমাদেরকে বলা হচ্ছে, কিন্তু মর্জি কিন্তু আসলে ওনারা যেভাবে চাচ্ছেন ওভাবেই হচ্ছে। কিন্তু এটা পরিষ্কার, এই গণ অভ্যুত্থানটাই এই সংবিধানের বিপরীতে গিয়ে একটা অবস্থান। এবং আরেকটা কথা, আমি যেটা প্রথম পার্টে
স্যার বলেছেন তরুণ সমাজের দুর্নীতি, এবং আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম যে বলেছেন যে যাদের থেকে যারা দাতা তাদের নাম বলা যাবে না, উনি এই প্রসঙ্গে বলেছিলেন যে যারা ডোনেট করছে তাদেরকে ক্ষতি করতে পারে কেউ, তাদের নিরাপত্তার স্বার্থে নাম নেওয়াটা ঝুঁকিপূর্ণ মনে করছে। আমি বিশেষ করে এনসিপির বিরুদ্ধে রয়েছে যে হাসিনার অলিগার্ডদের কাছ থেকে আপনারা টাকা নিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করছেন। আমি আরেকটু শেষ করি, আপনাদের টিভিতে চ্যানেলে যে আজকে ওয়াসাই নিয়োগের জন্য যে একটা রিপোর্ট গিয়েছে, সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট একটা রিপোর্ট, সংশ্লিষ্ট কারো বক্তব্য ওখানে নাই, এবং এটা তো একটা আউটসোর্সিং এর নিয়োগ, এখানে পরীক্ষা এবং নিয়োগ লাগেই না, একদমই যাচ্ছে তাই মানের একটা অনুসন্ধানী রিপোর্ট এটা হতে হয়েছে। এবং সেই রিপোর্টে মানে দায়িত্বশীলতার তো পুরোই অভাব, এবং তার অনুসন্ধানী রিপোর্টের যে একটা মান সেটাও একেবারেই সেখানে দেখা যায় নাই, এবং প্রত্যেকটা তথ্য ওখানে আপনি একটা রিপোর্ট নেওয়ার পর কিন্তু আপনি সংশ্লিষ্টদের বক্তব্য ওখানে দেখাবেন সম্পূর্ণ মিথ্যা, এবং এটা দিয়ে কিন্তু এক ধরনের ভুল ভাবভ্রান্তি অপপ্রচার গণমাধ্যমে দেখেছি আজকে, এবং দেশ টিভির এটাতেই কিন্তু প্রথম এটা প্রচার হয়েছে। এবার আপনার প্রশ্নে আসি যে আওয়ামী লীগদের বিভিন্ন অলিগার্ডদের কাছ থেকে নিচ্ছেন, এটার যদি সুনির্দিষ্ট কোনো রিপোর্ট থাকে, বিভিন্ন এই যে দেখেন ট্যাগিং বা এই ধরনের অপপ্রচার, একটা রাজনৈতিক দল আতুরঘর থেকে এখনো বের হয় নাই, যেভাবে চারদিক থেকে যে ধরনের অপপ্রচার, যে ধরনের গুজব অনলাইন অফলাইনে আসছে, এগুলো হচ্ছে আপনারা যদি প্রমাণ নিয়ে আসেন, আমরা বারবার বলছি দুর্নীতির বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, যে কোনো অপপ্রচারের, যে কোনো মানে দুর্নীতির বিরুদ্ধে আমরা কিন্তু সোচ্চার, কিন্তু প্রমাণ ছাড়া শুধুমাত্র এক ধরনের দোষারোপ করার জন্য, এক ধরনের খাটো দেখানোর জন্য, এক ধরনের বিদ্রুপ করার জন্য যদি এই ধরনের কথা চালানো হয়, সেটা সোশ্যাল মিডিয়াতে হোক, মূলধারার গণমাধ্যমে হোক, এটা খুবই দুঃখজনক। ধন্যবাদ জানাচ্ছি তাজনুবা জাবির, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। শুধুমাত্র কি খাটো করার জন্য কিংবা দোষারোপ করার জন্য আসলে এনসিপির বিরুদ্ধে এই অভিযোগগুলো করা হচ্ছে? এনসিপি নেত্রী তো অসাধারণ বক্তব্য রাখছে, আমি বিমোহিত যে উনি অনিয়ার উনি ডিফেন্ড করার চেষ্টা করেছে, এটা ভালো। আর আমরা যা আলোচনা সমালোচনা করছি বা মিডিয়া আলোচনা করছে, ওনাদের ভালোর জন্য করা হচ্ছে। ওনারা যেন শুদ্ধি হয়ে বেরিয়ে আসুক, জাতি তো তাদেরকে গ্রহণ করতে চায়, এটা কোনো খারাপ কিছু না। আর হ্যাঁ, উনি ঠিকই বলেছেন, এটা আমি দেখলাম একটা আমজনতার দল বোধহয় একটা প্রেস কনফারেন্স করে বিষয়টা সামনে নিয়ে আসছে, তারা তাদের মতো করে বক্তব্য দিচ্ছে। আপনারা নিশ্চয়ই আপনাদের মতো করে আপনারা বলবেন, যেটা এখানে আপনি বলার চেষ্টা করেছেন। তো আমরা চাই যে শুরুতেই যেন তারা হুচট না খায়, এটা কিন্তু আবার জাতির জন্য খুব ক্ষতি হবে। তাহলে তো এখানে রাজনৈতিক দলগুলো বিকশিত হবে না। আমাদের তো সব দলগুলো কিন্তু অনেক পুরানো, বাংলাদেশে যত দল দেখছেন ওই নূর সাহেবের পার্টি ছাড়া বা এবি পার্টি ছাড়া সবই তো অনেক পুরানো রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষা, রাজনৈতিক আকাঙ্ক্ষার কথা যদি বলি, কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে? না করলে আপনি এই পর্যন্ত আমরা আসলাম কিভাবে? অন্তত পাকিস্তান আমল থেকে যদি আপনি ধরেন 47-এর পর থেকে অনেক গণতান্ত্রিক যাত্রায় বারবার হোঁচট খেয়েছে। হ্যাঁ, হোঁচট করছে, সফলতাও আছে, আন্দোলন সংগ্রাম তারাও করেছে, বহু ত্যাগতিকা, জেল জুলুম কম হয় নাই তো। তারপরে হতাহতের সংখ্যা তো কম নয়। 15 বছরেই ধরেন বিএনপি কি কম নির্যাতিত হয়েছে? বাড়িঘর ছাড়া হয়েছে না? 60 লক্ষ লোকের বিরুদ্ধে বুয়া গাইবি মামলা দিয়ে তাদেরকে। কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ এই বিষয়ে বলছিলেন যে গত 15-16 বছরের আন্দোলন আর জুলাই অভ্যুত্থানের মধ্যে বিভাজন রেখা তৈরি করা হচ্ছে। না, ওনারা বলছে যে ওই ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে এটা সফলতাটা আসলো জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে। এবং আমরা প্রথমেই বলেছি আমরা গর্বিত, কারণ আমরা তো অপেক্ষা করছিলাম আমাদের দেশের তরুণরা কোথায়, ছাত্ররা কোথায়, যুবকরা কেন নামছে না। শেষ পর্যন্ত তারা নামলো তো, যদিও এটা বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে শুরু বা কোটা সংস্কার আন্দোলন 2018 থেকে তারা শুরু করেছে। করতে করতে তো আবার নুরু এখান থেকে বেরিয়ে ডাকসুর ভিপি হয়ে সে একটা দল করে ফেললো। ভালো চেষ্টা করতেছে। এখন যারা এই গণ অভ্যুত্থানের সফলতাটা এনে দিয়েছে, তারাও যদি একটা রাজনৈতিক দল করে সামনের দিকে এগোতে থাকে, তো আমরা তো ওয়েলকাম করব, তাই না? আমাদের তো নিউ ব্লাড দরকার সব জায়গায়, এবং রাষ্ট্র পরিচালনার জন্যও দরকার। আমরা বলেছিলাম যে এই যে ছেলে মেয়েগুলো সামনে আসছে, যাদের পড়াশোনা শেষ হয়েছে, তাদেরকে তো বিভিন্ন জায়গায় আপনারা নিয়োগ দেন,
ট্রাফিকের কথা বলেছিলাম, পুলিশে বলেছিলাম, সম্ভব হলে প্রশাসনও দিয়ে দেন, অনেকেই তো কন্ট্রিবিউট করার অবস্থা আছে। তো সেটা বোধহয় দেবে বা দিচ্ছে, পাশাপাশি তারা রাজনীতির মাঠেও তারা সরগরম থাকতে চায়। তো আমার মনে হয় যে একটু তাদের একটু সাবধানে চলা উচিত। কোন কোন বিষয়ে তাদের সাবধানতা অবলম্বন করা উচিত? এই যে আমাদের আগে যারা সমন্বয়ক ছিল বা এখন দল করেছে, এখন তো ওদের সভাপতি সম্পাদক, উনিও তো একজন জয়েন্ট যুগ্ম আহ্বায়ক হয়েছেন। হ্যাঁ, তো সেগুলো একটু কোনো রাজনৈতিক দলের সাথে তো বিরোধের দরকার নাই। আপনার রাজনীতি আপনারা করেন, আপনাদের দর্শন কী আছে সেটা জাতির সামনে উপস্থাপন করেন। আর অন্যান্য রাজনৈতিক দল তো আছে, আমরা নিজেরাও বলছি যে আমাদেরও সংস্কার প্রয়োজন। দল কিন্তু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এনসিপি আসলে বিরোধটা কোন জায়গায় করছে? তারা তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, তারা বলছে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ এগুলো ওনার এজেন্ডা করা যেতে পারে, ওনাদের এজেন্ডা এগুলো থাকতেই পারে। আমরা ওনাদের এজেন্ডা নিয়ে, কিন্তু ওনারা যখন বলে যে শেখ হাসিনার কি বিচার শেষ না হওয়া পর্যন্ত কেউ নির্বাচনের কথা মুখও আনবেন না, এটা বলা কি শোভনীয় হয়? আরে ভাই, আমরা তো 15 বছর নির্বাচনের জন্য লড়াই সংগ্রামটা করলাম, ত্যাগ তিতিক্ষা তো কম করে না, আমি তো বলছি যে কম না। এই আন্দোলনে তো রাজনৈতিক দলের অনেক নিহত হয়েছে, শহীদ হয়েছে, যুবক তরুণরা হয়েছে। এখন ওরা যদি বলে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে তো এরকম হতাহত নাই, সব তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা সাধারণ শ্রমিক জনতা, তাদের সংখ্যা বেশি। তো এগুলো অনেক কথাই আমরা বলি, আমরা আলোচনা সমালোচনার মধ্যে থাকলে তো হবে না, দেশটাকে এগিয়ে নিতে হবে। সময়টা কম, এই কম সময়ের মধ্যেই যতটুকুন পারা যায় রাষ্ট্র সংস্কার করেন। হ্যাঁ, এবং এই সংস্কারটা আপনি যদি বহুমাত্রিকতার মধ্যে নিয়ে আসেন, এটা হবে না। হ্যাঁ, আপনাদের স্বপ্ন, আমার স্বপ্ন হয়তো অনেক বড়। আপনারা নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাচ্ছেন, কিন্তু স্বাগত না শুধু, আমরা চাই যে তারা মাঠে বিচরণ করুক, মাঠ কাঁপিয়ে বেড়াক। নতুন নতুন প্রস্তাবগুলো নিয়ে আসছে, সে বিষয়ে সেখানে আমাদের সমস্যা হচ্ছে, সেই আলোচনা আমি ফিরতে চাই। এবং অনেক সময় সরকারের কথার সাথে আমি বিস্তারিত আলোচনায় ফিরবো। দর্শকদের সম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, যে আলোচনায় আমরা ছিলাম, তরুণদের নতুন দলকে আপনারা স্বাগত জানাচ্ছেন, কিন্তু তরুণদের ভাবনাকে আপনারা কতটা মূল্যায়ন করছেন? না, ভাবনাকেও তো আমরা ধারণ করতে চাই, কিন্তু তাদের টার্গেট যদি হয় নির্বাচনটা দূরবর্তী সময়ে হবে, সেখানেই আমাদের সমস্যা। আমরা তো একসাথে চলতে চাই, আসেন সংস্কার করি। হ্যাঁ, কোন কোন সংস্কার আমাদের সাথে ঐক্যমত হবে সেগুলো করে ফেলেন। আমি তো বলেছি আলোচনা ছাড়াও সংস্কার করা যায়। সরকারকে একটা দৃঢ় পদক্ষেপ নেন না কেন? আপনি আলোচনার জন্য অপেক্ষা করার দরকার কি, যেটা আমি শুরু থেকেই বলতেছি। আর অন্যান্য বিষয় যেগুলো আছে, ওনারা জুলাই বিপ্লবের একটা ঘোষণা চায়। হ্যাঁ, আমরাও চাই এটাকে ইতিহাসে লিপিবদ্ধ করা হোক, তো কোনো অসুবিধা তো নাই। এখন সেটাও তো আমরা একসাথে বসে আলোচনা করতে পারি। সরকারের পক্ষ থেকে তো উদ্যোগ দেখছি, জাতীয় ঐক্যমত্যের কমিশনের বললাম না আপনাকে, আন্তরিকতার ঘাটতিকে প্রথমত ওনারা এই 6টা কমিশনের রিপোর্টগুলো দিয়েছে, অনেক ভলিউমনাস, বিশেষত সংবিধান। তারপরে সঙ্গে এমসিকিউ নোটশিট একটা পাঠিয়েছে, সেখানে আমরা হ্যাঁ না, কেন না, কেন হ্যাঁ, এগুলো আমরা লিখে লিখে জমা দিচ্ছি সব। এগুলো করতে করতে আরো সময় লাগবে। তো কথা হচ্ছে, কিছু কাজ আমাদের আলোচনার জন্য অপেক্ষা করার দরকার নেই। আর যেগুলো একটু মনে করেন যে হ্যাঁ এটা আলোচনার প্রয়োজন আছে, এগুলো করেন, আপনি তো শুরু করে দেন। আর একসাথে বসে আলোচনা বোধহয় আর সম্ভব হবে না। আমরা বসতে পারি পার্টি, সরকার কেন, আমরা নিজেরাও বসতে পারি না? তো ওনারা তো হয়তো বসছে, এটা প্রকাশ্যে বসুক, গোপনে বসার তো দরকার নাই। হ্যাঁ, আমরা মত বিনিময় করি, একে অপরকে জানার চেষ্টা করি। তারা কর্মসূচিগুলো দিক, এখনো দেয় নাই, হয়তো আরো সময় লাগবে। একটা নতুন দলের গঠনতন্ত্র এবং ঘোষণাপত্র, যেটা হয়তো তারা অন্যভাবে এটা উপস্থাপন করবে। আমরা সেগুলো একটু পরীক্ষা নিরীক্ষা করি, হয়তো এমন হবে যে বহুলাংশে আমরা হয়তো একমত হয়েই যাব, যদিও আমাদের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে নানান বিষয়ে। কিন্তু দিন শেষে দেখবে যে একটা ঐক্যের সূত্র এসে যাবে। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তাসদুবা জাবির, এখান থেকে শুরু করতে চাই। যেমনটি সুব্রত চৌধুরী বলছিল যে আপনাদের এজেন্ডা কিংবা আপনাদের ভাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর কোনো সমস্যা নেই, কিন্তু সংশয়ের যে জায়গাটা তৈরি হয়েছে, আপনারা নির্বাচন বিলম্বের চেষ্টা নিয়ে এগোচ্ছেন কিনা, কিংবা সরকারের আনুকূল্য কোনোভাবে পাচ্ছেন কিনা? নির্বাচন বিলম্বের কোনো ষড়যন্ত্রের গন্ধ কোনো কিছুই নাই। এটা আমরা এর আগেও বারবার পরিষ্কার করেছি, আমরা এখনো বলছি। আমাদের
কথাটা, আমাদের আলোচনাটা নির্বাচন ব্যবস্থাটার, এবং একটা সংবিধান, আমরা যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটা নতুন সংবিধান বা সংস্কার, এটা আমরা চাচ্ছি। আমরা মনে করি যে গত 53 বছরে যে গণতান্ত্রিক যে একটা মুক্তি বাংলাদেশের, সেটা কখনো হয় নাই। আমরা 2বার এটার সুযোগ পেয়েছিলাম, 71 এবং 90-তে আমরা সেটা সফল করতে পারিনি। এখন আমরা চাই যে 24-এর পর যাতে এটা বেহাত না হয়, এটা যাতে বিফল না যায়। এবং এই যে স্যার যেটা বললেন যে সবার ঐক্যমতে হয়তো পৌঁছাবো, এটা আসলে সময় না। 36 দিনে কিন্তু হাসিনা চলে গেছে। সো সদিচ্ছা, সব রাজনৈতিক দলের যদি সদিচ্ছা থাকে তাহলে কিন্তু এটা সম্ভব। আপনি দেখেন গতকাল জাতিসংঘের মহাসচিব যখন এই রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার নিয়ে বসলেন, এখন ওখান থেকে বের হয়ে জনাব মির্জা ফখরুল বললেন যে কেন এই বৈঠক উনি বুঝে নাই। তাহলে কারণ উনি নির্বাচন ছাড়া কিছু বুঝতে চাচ্ছেন না। আজকে মির্জা আব্বাস বললেন যে তাদের হাতের কলমের লেখা আমরা রাখবো না, আমরা গিয়ে আবার আমরা সংশোধন করে দেব। এই যে এই ধরনের অসহযোগিতামূলক কথাবার্তা, একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, হাসিনা কিন্তু তার এই মুখের কথার জন্যই মানুষের রু থেকে উঠেছিল। তা এমন যাতে না হয় যে তাদের এতটুকু অসহযোগিতামূলক কথাবার্তা, যে কি হচ্ছে, কি চাচ্ছি, এই যে স্যার যেটা বললেন মার্ক ইয়ার মতো, এমসিকিউর মতো দিয়েছে, এখানে কিন্তু খুব পরিষ্কার করে 166টা সুপারিশ স্প্রেডশিটে দেওয়া হয়েছে 34টা রাজনৈতিক দলের কাছে, এবং 6টা পদ্ধতির মাধ্যমে কিন্তু এটা বাস্তবায়ন সম্ভব, এটাও বলে দিয়েছে। শুধু রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা যদি থাকে, সেটা নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে, নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে, নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে, গণপরিষদের মাধ্যমে, এবং অথবা গণপরিষদ এবং আইনসভার মাধ্যমে। এখানে কিন্তু প্রত্যেকটা অপশন জনসম্পৃক্ত করে। রাজনৈতিক দলগুলা বিগত দিনে সবসময় জনগণের উপর তাদের ইচ্ছা চাপিয়ে দিয়েছে, কিন্তু এই দফা আমরা বলছি আপনারা জনগণকে জিজ্ঞেস করেন তারা কি গণপরিষদ নির্বাচন চায় এবং নির্বাচন ব্যবস্থার পরিবর্তন চায়, সংস্কার চায়, কিভাবে চায়, এটা আপনারা এই 166টা সুপারিশ নিয়ে একটা আপনারা তারা জনগণের কাছে যান, জনগণকে সম্পৃক্ত করেন। আমাদের চাওয়া এটা। এরপর যে জিতে আসবে সেই সরকার গঠন করবে, এখানে কোনো আপত্তি নাই, কিন্তু আমরা চাই জনগণ এখানে সম্পৃক্ত। প্রত্যেকটা সময় রাজনৈতিক দলগুলা দেখেন, এই গণ অভ্যুত্থানের সময় কিন্তু সবাই এই হাসিনার বিপক্ষে ছিল, তারপর আবার নিজ নিজ স্বার্থে কিন্তু এখন আবার জনগণ একা, আবার রাজনৈতিক দলগুলো একসাথে। আমাদের শুধু এটাই বলা যে আপনারা জনগণকে সম্পৃক্ত করেন। এই যে গণভোটের কথা বলা হচ্ছে, জনগণের কাছে জানতে চান যে আপনারা কি চান, এই এই সুপারিশ এখানে আপনারা বলেন, এটাতে রাজি না এটাতে রাজি, এটাতে এই যে এই আলোচনাগুলা আমরা কিন্তু এইবার এই দফা আমাদের সবচেয়ে বড় এই পুরো পুরো ল্যান্ডস্কেপটার মধ্যে আমাদের বড় অ্যাক্টর হচ্ছে জনগণ। সবসময় আমরা রাজনৈতিক দলগুলোই কিন্তু সিদ্ধান্ত নেই, এবং মারামারি, কাটাকাটি, তর্কাতর্কি আমাদের মধ্যে চলে। আমরা কিন্তু মানুষের কথা ভুলে যাই। এই মানুষের কথা ভুলে যাই দেখেই কিন্তু বারবার গণ অভ্যুত্থান আসে, বারবার রক্ত ঝরে, বারবার মানুষ শহীদ হয়। আপনি দেখেন আজকে যারা শহীদ হয়েছে তারা কোথায়, আর আমরা এখানে বসে আমরা নিজেরা তর্কাতর্কি করছি। কিন্তু আমাদের উচিত যে তাদের বেনিফিটের কথা, তাদের রক্তের, তাদের জীবনের মূল্য কিভাবে সেটা রক্ষিত হবে সেটার কথা বলা। সেই নূর হোসেন থেকে আপনার আবু সাইদ পর্যন্ত, সেখানে আসলে ঐক্যের পথ মসৃণ হোক সেই আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের আলোচনা শেষ করতে চাই। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।